প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। স্বাগত সবাইকে, সাথে আছি আব্দুল্লাহ হীরা। আজকের আড্ডায় আমার সাথে স্টুডিওতে আছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান এবং বাফুফের সভাপতি নাসির শাহরিয়ার জাহিদি। দুজনকে স্বাগত জানাই। ধন্যবাদ। সেই সঙ্গে দর্শক, আমাদের সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে সাবেক তারকা ফুটবলার, সাবেক গোলরক্ষক এবং বাফুফের সদস্য সাইদ হাসান কাননের। আমরা শুরু করতে চাই, আমরা ভাইস প্রেসিডেন্ট দিয়ে শুরু করতে চাই। আপনি লাস্ট টাইমে ছিলেন, এবারও আছেন। তিনি প্রথমবার সহসভাপতি হিসেবে ফুটবলে যুক্ত হয়েছেন। একটু ছোট্ট করে যদি আপনার এই যুক্ত হওয়ার পেছনের গল্প বলতেন, কে মানে আমরা যদিও জানি দর্শকদের জন্য, কে ডাকলেন, কিভাবে উদ্বুদ্ধ করলেন, মানে ছোট্ট করে যদি বলতেন। আপনাকে ধন্যবাদ আজকে আমন্ত্রণের জন্যে। আসলে আমি ফুটবলে, আপনি তো জানেন যে আমি একাডেমি নিয়েছিলাম যশোরে, ওটার সাথে জড়িত। আমি কখনো ফেডারেশনের সাথে সংযুক্ত ছিলাম না। তো এবারে সত্য কথা বলতে কি, জনাব তাবিথ আওয়ালে আমাকে যোগাযোগ করলেন। তিনি সভাপতি যিনি নির্বাচিত, যিনি আমাদের নবনির্বাচিত সভাপতি। তো তিনি আমাকে বললেন যে এবার একটা ভালো টিম আপ করতে চান। তা আমাকে বললেন যে আপনি যেহেতু একাডেমির সাথে জড়িত, এই দিকটাও আমরা জোর দিচ্ছি, আপনার অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে চাই, আপনি আমাদের সাথে এবার নির্বাচন করেন। এবং আপনি তো জানেন এবার কোনো প্যানেল হয়নি, যার ফলে ওনার কথাতেই খানিকটা উদ্বুদ্ধ হয়ে আমি নির্বাচন করেছি এবং আমরা সকলে ইন্ডিভিজুয়ালি নির্বাচন করেছি। সেখানে আপনি নির্বাচনে যুক্ত, মানে নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে মনে হলো যে খুব চ্যালেঞ্জিং হবে। আপনার ভোট দেখে তো মনে হচ্ছে না যে আপনি খুব বেশি অপরিচিত ছিলেন। না, ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং ফর মি, বিকজ আমি যেদিন নমিনেশন সাবমিট করলাম, সত্য কথা বলতে কি আমার ঝিনাইদহের যিনি ডেলিগেট কাউন্সিলর, তিনি ছাড়া বাকি 132 জন বলতে গেলে আমিও চিনতাম না, ওনারাও আমাকে চিনতেন না। তো আমার জার্নিটা এভাবে শুরু আর কি। সেখানে 127 বা 28টা ভোট কাউন্ট হয়, 28টা ভোট কাউন্ট হয়, 128। সেখানে 101টা বোধ হয় বাতিল হয় সহসভাপতি মানে কাউন্টিংয়ে। সেখানে 115 ভোট আপনি পেয়েছিলেন। মানে সেটার কি কোনো জাদু ছিল না কিভাবে কি? না, নাথিং দ্যাট সর্ট। যেটা হয়েছে যে আসলে এখানে কাজ করেছে আমাদের একাডেমির ব্যাকগ্রাউন্ডটা। তো ডেলিগেটরা আমার সব থেকে ভালো লেগেছে যে তারা আমাকে চিনতেন না, কিন্তু তারা শামসুল হুদা ফুটবল একাডেমিকে চিনতেন। তো একাডেমিকে অ্যাপ্রিসিয়েট করেই তারা বোধহয় আমাকে সমর্থনটা দিয়েছেন। একাডেমির পিছনে যে মানুষটা বা একাডেমির সাথে যে জড়িত ছিল, আমি তো ধরেন গত 10 মানে একাডেমি জড়িত হওয়ার পরে আমি সামনে আমাকে কেউ কখনো দেখেনি। তো ওনারা যখন জানলেন, আমার মনে হয় সেই অ্যাপ্রিসিয়েশনটা আমি পেয়েছি। মানে কন্ট্রিবিউশন থেকেই আসলে একসেপ্ট করার একটা চেষ্টা। হ্যাঁ, এটা খুবই এনকারেজিং একটা বিষয় যে কারো কন্ট্রিবিউশনকে আমাদের ডেলিগেটরা সাংঘাতিকভাবে মূল্যায়ন করেছেন। ওকে, আমরা ইমরুল ভাইকে তো এর আগেও পেয়েছি। আপনার কাছ থেকে একটু এই শুরুতেই জানতে চাইবো যে এবার আপনি যদিও একটা নতুন দায়িত্ব, একদম নেক্সট টু প্রেসিডেন্ট বলা যায়, যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যেটা এবার দীর্ঘদিন পরে যেমন প্রেসিডেন্ট পরিবর্তিত হলো, সাথে সিনিয়র ভাইস প্রেসিডেন্টও আমরা আপনাকে নতুন, অবশ্যই নতুন হিসেবেই দেখছি এই পদে। আপনার মূল্যায়নটা কি হবে যে এই কমিটির যারা এসছেন, আমরা শুরু থেকে যখন নির্বাচিত হওয়ার পর থেকে গণমাধ্যমে অনেক ধরনের নিউজ গিয়েছে, সেটা আমরা বলবো যে পজিটিভ অর্থে গিয়েছে, যে বেশ কিছু নতুন মুখ তাদের, এই যে জাহিদি ভাই বলছিলেন, তার পেছনের কন্ট্রিবিউশনটাকে অনার করেছে সম্ভবত। তা আপনার মূল্যায়নটা কি, যেহেতু আপনি অনেক দিন ধরে আছেন? আসলে এবার আমরা যারা নির্বাচিত হয়েছি, প্রেসিডেন্ট, সিনিয়র ভিপি এবং যারা ভিপি 4 জন আছেন, সকলেই কিন্তু যার যার পজিশনে নতুন। এবার আমি হয়তো গত ইয়েতে ছিলাম সভাপতি হিসেবে, এবং বেশ কিছু সদস্য কিন্তু এবার নতুন এসছেন। তো আমার কাছে এ পর্যন্ত অনেকে, প্রায় সবার সাথে কথা হয়েছে। কথা বলে যেটা আমরা বুঝলাম যে আমরা আসলে যেটা চাচ্ছি, ফুটবলে একটা গুড টিম করার জন্য, যেটা বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমার মনে হয় যে আমরা সেই টিমটা পেয়ে গেছি। তো এখন ভবিষ্যতে বলবে আসলে আমরা সেই টিমের মাধ্যমে কতটুকু কি করতে পারলাম। এটা একটা বড় অ্যাপ্রিসিয়েশন বলতে হবে, এই যে গুড টিম পেয়ে যাওয়া। মানে আগে থেকে যিনি ছিলেন তার মূল্যায়ন এরকম। আপনাকে এই কথাটার একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই কথাটা তো একটা দায়ভার তৈরি করে। আসলে আগে কেমন ছিলেন এটা তো আমি বলতে পারবো না। কিছু ইফেক্ট আমি দেখেছি একাডেমিক পার্সপেক্টিভে, তো সেটা অম্লমধুর ছিল। কিন্তু এবার আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে। একটা হলো ডিউরিং দ্য ইলেকশন ক্যাম্পেইন
ওকে, অত্যন্ত চমৎকার পরিবেশে হয়েছে, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। লাইক ভাইস প্রেসিডেন্ট আমরা প্রথমে 12 জন প্রতিদ্বন্দ্বী ছিলাম প্রার্থী, এরপরে 6 জন উইথড্র করলেন, আমরা 6 জন রয়ে গেলাম, এর ভিতরে 4 জন হলাম। কিন্তু এই 6 জন আমরা ক্যাম্পেইন করেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এটা আমার খুব ভালো লেগেছে। কেউ কাউকে কাদা ছিটানো বা মন্দ কথা বলা? ওকে, অ্যান্ড উই আর ভেরি স্মাইলিং, যখন কাউন্টিং হচ্ছে আমরা একসাথে বসে আছি, গল্প করছি, হাসি ঠাট্টা করছি, লাইক দ্যাট। সো দিস আই লাইক ভেরি মাচ, দ্যাট শুড বি দ্য স্পিরিট। মানে আপনার কখনো মনে হয় না যে আপনি হেরে যেতে পারেন, নাকি টেন্স কোনো কাজ করেনি? মানে না, মানে আপনি জিতবেন এরকম মনে হয়েছে? জিতবো এটা আমার কনফিডেন্স ছিল, কিন্তু এত ভোট পাবো এটা আমি চিন্তা করি নাই। ওকে, মানে সেই কারণে সৌহার্দ্যপূর্ণ আগে থেকে আপনাদের সবার আলাপ হচ্ছিল, মানে টেন্স কাজ করছিল না? যারা যে দুজন হেরে গেলেন তাদের মধ্যে কি এরকম ছিল বোধহয়? না, আমরা 6 জনই কিন্তু জয়ের প্রত্যাশী ছিলাম। ওকে, 6 জনে আমি মনে করি 6 জনই খুব যোগ্য ছিলেন, যার ফলে যে 4 জন জিতেছেন আর যে 2 জন আসতে পারেননি, আমি প্রথম দিনে আমার কথাতে বলেছি আমরা 6 জনই মনে করি একসাথে কাজ করতে পারি ফেডারেশনের জন্য, বিকজ দে আর ইকুয়ালি কম্পিটেন্ট। ওকে, আমাদের আরও একজন অতিথি যুক্ত হয়েছেন জুমে, আমরা এখন তার সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের কানন ভাই নবনির্বাচিত, এই কমিটির নবনির্বাচিত ফার্স্ট টাইম সদস্য আমার যতটা মনে পড়ছে, এবং কানন ভাইকে সবাই আমরা জানি, তিনি দেশ সেরা গোলরক্ষক এক সময়ের। কানন ভাই আমাদের সঙ্গে আছেন ইমরুল হাসান, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নবনির্বাচিত কমিটির, আছেন নতুন ভাইস প্রেসিডেন্ট নাসের শারিয়ার জাহেদি, উনি আছেন। তো এই আমরা আলাপ করছিলাম এই কমিটি নিয়ে, আপনার কাছ থেকে একটু জানতে চাই এই কমিটির বিষয়টা নিয়ে। আপনি যেহেতু এই কমিটির কার্যনির্বাহী সদস্য, কমিটির বিষয়ে আপনার মন্তব্য কি? মানে নতুন কমিটি কেমন হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় সিনিয়র সভাপতি আমাদের ইমরুল ভাই এবং সম্মানিত সহসভাপতি জাহিদ ভাইকে, আর আজকে যারা শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এইবার নির্বাচন সুন্দর একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচন বিগত 16 বছর 14 বছর হয়নি। এইবার অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনার সহিত নির্বাচন হয়েছে। আমরা সবাই আনন্দিত, এবং যে কমিটি আসছে আমরা মনে করি সুন্দর একটা কমিটি আসছে, এবং এই কমিটি আগামী দিনে ফুটবলের উন্নয়নের জন্য ভালো কাজ করবে। মানে আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন, আপনারা যারা 15 জন এসছেন সদস্য হিসেবে, তাদের সঙ্গে কাজ করার পরিবেশটা কেমন থাকবে? আমরা আপনি হয়তো দেখেছেন কমিটিতে অনেক সাবেক ফুটবল প্লেয়াররা কিন্তু আছেন, সাবেক ফুটবল প্লেয়ার এবং ভালো ভালো সংগঠকরা কিন্তু আমাদের সাথে আসছেন। সুন্দর একটা সমন্বয় হয়েছে, এই সমন্বয়ের মাধ্যমে আমরা ফুটবল এগিয়ে যাবে সেই প্রত্যাশাই করি। না, আমি যেটি জানতে চেয়েছি যে আগের সময়ে একটা যেটা হয়েছে নির্বাচনের পরবর্তী সময়ে কমিটির মধ্য থেকে অনেক ধরনের সমালোচনা শুনতে হয়েছে আগের কমিটিকে। তো আপনাদের এই কর্মপরিবেশটা নিয়ে আপনারা সবাই একমতে থাকবেন কিনা, বা যারা দায়িত্বে থাকবেন? আবার এই কমিটির শোনা গেছে আমাদের শুরু করতে দেন, আমরা শুরু করব কালকে থেকে, আমাদের নতুন যাত্রা শুরু করতে দেন, দেখা যাক। আমার মনে হয় ভালোই হবে, শুরু করি। এই যে আপনার কোনো বিশেষ জায়গায় কাজ করার লক্ষ্য আছে কিনা এই কমিটিতে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে? যেহেতু আপনি ফরমার স্টার, আপনার কোনো টার্গেট আছে যে ওই কমিটিতে আপনি থাকতে চান, ডেভেলপমেন্ট কমিটি বা অন্য কোনো কমিটিতে, যেখানে আপনার নিজের একটা তাগিদ বোধ করেন সেই কমিটিতে থাকার আগ্রহ আছে, বা ওই বিষয়ে কাজ করতে চান, নাকি কি বলবেন? না, আপনি যে কমিটি আসছে তাবিদ আউলের নেতৃত্বে আমাদের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির কথা বলছিলাম, এবং যে কমিটি আসছে স্ট্যান্ডিং কমিটি ব্যাপারে বলতে চাই, আমি টেকনিক্যাল লোক, আমি টেকনিক্যাল কাজ করি। মোহামেডান ক্লাবের আমি সহকারী কোচ, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর, আমার বাড্ডার জাগরণী সংসদ একটা ফার্স্ট ডিভিশন টিম আছে, আমি টেকনিক্যাল কাজ করি। আমি টেকনিক্যাল সাইড থেকেই বেশি প্রায়োরিটি দেই, এবং ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল সাইড দিয়ে কাজ করলে আমি মনে করি যে আমি ওখানে কাজ করতে পারবো, এবং ওখানে আমার অনেক সুযোগ থাকবে কাজ করার, এবং আমি কাজ করলে একটা ভালো কিছু করতে পারবো, এই আশা আমার আছে। আর অনেক ধন্যবাদ কানন ভাই, আমরা আপনাকে পেয়েছি, আপনার মানে রিয়াকশনটা আমরা জেনে নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।
ইমরুল হাসান, আমরা যেটা কানন ভাইয়ের কাছ থেকে জানলাম সেই ধারাবাহিকতা যদি জানতে চাই, আমাদের আসলে এই আগের কমিটিতেও আমরা দেখেছি যে কাজ করার ব্যাপারে অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু বিষয়, যেমন জাতীয় দলের পারফরমেন্স, ফিফা র্যাঙ্কিং, এইসব নিয়ে একটা মনে হয়েছে সবসময় কমিটির অনেক কথা শুনতে হয়েছে। আমার কাছে মনে হয় যে আপনার একটু মন্তব্যই জানা দরকার, আমাদের জাতীয় দলের পারফরমেন্সের বিষয়টা নাকি ডেভেলপমেন্টের বিষয়টা খুব বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, বা আপনার কি মনে হয়? আসলে আমি মনে করি যে দুটোই, কারণ জাতীয় দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনার ধরেন ফুটবল নিয়ে যত আলোচনা হয় সেটা কিন্তু জাতীয় দলের পারফরমেন্সের উপর ভিত্তি করেই হয়। জাতীয় দল ভালো খেললে সেটা যেমন আপনারা গঠনমূলক আলোচনা করেন, এবং ঠিক খারাপ খেললেও সেটা কিন্তু সমালোচনা হয়ে থাকে। তবে আমি মনে করি যে বাংলাদেশে ফুটবল নিয়ে আসলে ইতিবাচক আলোচনার পরিবর্তে নেতিবাচক আলোচনাটা একটু বেশি হয়েছে, হয়তো ক্রিকেটের জনপ্রিয়তার কারণেই সেটা হয়েছে। কিন্তু ফুটবলের কোনো দায় নেই, মানে ক্রিকেট জনপ্রিয় বলে না, আমি বলছি নেতিবাচক সমালোচনাটা একটু বেশি হয়েছে। এতটা নেতিবাচক সমালোচনা হয়তো না হলেও হতো, কারণ ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যতগুলো প্রচলিত খেলা আছে সবগুলো মিলিয়েও ফুটবলের সমান জনপ্রিয়তার ধারে কাছে থাকবে না। এখন আপনার যেটা র্যাঙ্কিংয়ের কারণেই হয়তো বাংলাদেশের ফুটবল নিয়ে বেশি সমালোচনাটুকু হয়ে থাকে। তো র্যাঙ্কিং একটা বিশাল দীর্ঘমেয়াদী প্রসেসের মাধ্যমে এটাকে আপনাকে এগোতে হবে। আমরা যেহেতু একবার পিছিয়ে পড়েছি, তো এটা কিন্তু আস্তে আস্তে আমরা যাব। তবে আপনারা যদি দেখেন যে গত 2-3 বছরে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো বলেন, নারী দল বলেন, কিংবা এবং জাতীয় দল বলেন, আমাদের ফলাফল কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী, আমি সেটা বলতে চাই। আমরা নারী ফুটবল পরপর 2বার সাফে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা অনূর্ধ্ব সাফ 20-তে চ্যাম্পিয়ন হয়েছি, অনূর্ধ্ব 17-এ আমরা রানার্স আপ হয়েছি, এবং গত সাফে মূল পুরুষ দল কিন্তু 2টো অতিথি দল থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেমিফাইনালে খেলেছি। তো এটা কিন্তু বাংলাদেশের ফুটবলে ক্রম উন্নতির ধারাটাকেই প্রমাণ করে। তো আমি মনে করি যে ফুটবল আমরা সঠিক জায়গায় আছি, হয়তো আমাদেরকে কিছুটা সময় দিতে হবে, এবং ফুটবলের যেই নেতিবাচক ধারণাগুলো সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনি তো লাস্ট কমিটিতে থেকে যেটা আপনার উপলব্ধি, আপনার মানে এই যে মানে ধাক্কাটা লাগে আসলে কখন, মানে আপনি একটু আগে উল্লেখ করছেন ক্রিকেট যখন অনেক বেশি ভালো খেলে ফেলে তখন কি ফুটবলের জন্য একটা ধাক্কা লাগে, নাকি ফুটবলের জাতীয় দল যখন খারাপ করে বসে তখন আসলে ধাক্কা লাগে? দিন শেষে তো প্রোডাক্ট ফুটবলের কথা চিন্তা করতে হয় আপনাদের। না, আসলে যেটা বললাম যে জাতীয় দলের পারফরমেন্সের উপরে কিন্তু ফুটবলের সম্পর্কে আলোচনাটা বেশি হয়। জাতীয় দল যখন খারাপ করে তখনই সে ধাক্কাটুকু বেশি লাগে। তো আমি যেটা মনে করি, আমরা গত 4 বছর এই বাফুফেতে ছিলাম, কিছু কিছু পদক্ষেপ এটা হয়তো দীর্ঘমেয়াদীতে আমাদের আরও বেশি কিছু সাফল্য এনে দিবে। গত বছরে আমরা যে এলিট একাডেমি চালু করেছি, এইটার সফলতা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। তো আমাদেরকে ফুটবলের সফলতা কিন্তু একবারই আসবে না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমি মনে করি এবার আমরা যে কমিটি আসছি সেই কার্যক্রম যদি ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি, আমাদের ফুটবলে সেই হারানোর সেদিন কিছুটা হলে ফিরে আসবে। পেশাদার লিগের ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাই, পেশাদার লিগটা আসলে পেশাদার লিগ মানে এইটাকে আপনি বিশ্বাস করেন কি একটা দেশে পেশাদার লিগ থাকা অবস্থায় ফুটবলের র্যাঙ্কিং নিয়ে এরকম অবস্থায় পড়ে থাকতে হয়? আমার ওয়ার্ল্ড কাপ কাভার করার অভিজ্ঞতা রয়েছে একাধিকবার। আমার সেখানকার অনেক দর্শকের সঙ্গে, ফুটবল এক্সপার্ট দর্শকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে একটা দেশে পেশাদার লিগ অনেক দিন ধরে রান থাকার পরে এরকম র্যাঙ্কিংয়ের অবস্থা আসলে বিস্ময় প্রকাশ করার মতো। সেটা আপনাদেরও লাগে কিনা যে পেশাদার লিগটা কি সক্রিয় বা কার্যকর করা যাচ্ছে না? আসলে এখন যারা ফিফার সদস্য সব দেশে কিন্তু পেশাদার লিগ চালু আছে। তো পেশাদার লিগ কিন্তু যাদের 210 নম্বর র্যাঙ্কিং আছে ওদের দেশেও কিন্তু পেশাদার লিগ চালু আছে। তো আমরা হয়তো আমাদের র্যাঙ্কিংটা কিছু পিছিয়ে পড়েছি। তবে সত্যিকার অর্থে যেটা বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, আসলে আমরা এখনও পেশাদার যুগে প্রবেশ করার মতো এসে সক্ষমতাটুকু আমাদের আসেনি। কারণ আমরা আর্থিকভাবে খুব একটা সচ্ছল নই। এই অসচ্ছলতার কারণে আসলে আমরা পূর্ণ পেশাদারিত্ব আনতে পারছি না। আমার মনে হয় যে যদি আমাদের বর্তমান যে ফুটবলের সামগ্রিক অবস্থা, আমার দৃষ্টিতে বেশ কিছু বা আরও কিছু কর্পোরেট হাউসকে এগিয়ে আসতে হবে এবং কর্পোরেট টিমগুলোকে এই পেশাদার লিগে আসতে হবে। তাহলে হয়তো কিছুটা পেশাদারিত্ব বাড়বে এবং তাহলে হয়তো ফুটবল তার সঠিক জায়গাতে থাকবে। জাহিদি ভাই, নাসির জাহিদি ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এই যে কর্পোরেটের কথা তো বলা হচ্ছিল, আপনারা তো দুজনেই কর্পোরেট ওয়ার্ল্ডের অনেক শীর্ষ পদে থাকা মানুষ। আপনি তো মানে আমার তো মনে হয় না যে আপনি ফুটবল নিয়ে কোনো ইতিবাচক কোনো ধারণা বাংলাদেশের
পেয়েছিলেন লাস্ট মানে 10 বছর বা 15 বছর ধরে, গণমাধ্যম থেকে হোক আর যাই হোক, যে ফুটবল শেষ হয়ে যাচ্ছে বা অনেক কিছু, যেটা ইমরুল ভাইও বলছিলেন যে এটা একটা প্রচারণার কারণে অনেক সমস্যা হতো। তো আপনি আসলে এর মধ্য থেকেও তো একটা প্ল্যান করেছেন যখন যুক্ত হলেন, কি প্ল্যানটা করেছিলেন যে কি করা যায়? না আসলে ইমরুল ভাই যেটা রাইটলি পয়েন্ট আউট করলেন, লিগটা যদি আপনি রেগুলার করতে পারেন, রেগুলার দ্যাট ইজ দ্য ব্রিডিং প্লেস অফ। না, লিগটা কিন্তু রেগুলার, মানে সেটা স্ট্যান্ডার্ড যাই হোক না, আমি রেগুলার। শুধু আমি ঢাকার যেটা লিগটা বলছি শুধু রেগুলার, ঢাকা ঢাকার না। বাইরে ও, কিন্তু আচ্ছা, রেগুলার অন্যান্য নাই। আমি যেটা বলছি, আপনি ফুটবলার স্কাউটিংটা করতে হবে তো সারা দেশ থেকে, রাইট। এবং ঢাকাতে এসে তারা ম্যাচিউরিটি পাবে, কেমন না? তা আপনি দেখেন জেলা লেভেলে আমাদের লিগগুলো কিন্তু খুব অনিয়মিত, অনেক জেলাতে হচ্ছেই না। আমি একটা তথ্য দিই এর সাথে, যে গত 4 বছরে আমার জানা মতে শুধুমাত্র 5টা জেলাতে 2টো করে লিগ হয়েছে, জি। আর বাকি জেলাগুলোতে ম্যাক্সিমামগুলোতে একটা করে, এবং কোনো কোনো জেলাতে লিগই হয়নি গত 4 বছরে। তো 64টা এই যদি জেলার চিত্র যদি এটা হ্যাঁ, বলেন। এই তাহলে প্লেয়ার বেরোবে কোত্থেকে? তো আপনি এখন এই যে পেরিফেরাল লিগ, ডিস্ট্রিক্ট লেভেলের লিগটাই কিন্তু খেলোয়াড় তৈরির ব্রিডিং গ্রাউন্ড। ওখান থেকে তারা ভালো খেলবে, স্কাউটিং হবে, আসবে, ঢাকার মহানগর লিগগুলোতে খেলবে, এইভাবে তারা গড়ে ওঠে। তা আমাদের ফুটবলকে সচল করতে হলে আমাদের ওইখান থেকে নজর দিয়ে আসতে হবে, এবং সেখানে আমার একাডেমির অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা যদি লিগ এবং একাডেমির এই দুটার যদি আমরা কম্বিনেশন করতে পারি, আপনি দেখবেন আগামী কয়েক বছরে আমরা অনেক ভালো মানের ফুটবলার পাবো। এটা হলো একটা জিনিস। আর একটা হলো, দেখেন 80-র দশকে যখন ফুটবলের আমি বলবো একটা স্বর্ণযুগ গিয়েছে, রাইট। তো তখনও কিন্তু আমাদের কর্পোরেট সেক্টরটা আজকের থেকে অনেক পিছিয়ে ছিল। আসলে হয়েছে কি, মানুষের ভিতরে জাগরণটা আনতে হবে। ফুটবলের যদি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়, তখন আপনি দেখবেন আপনি অনেক স্পন্সর পেয়ে যাবেন। কানায় কানায় পূর্ণ হবে কিভাবে? মানে আপনি ওই ফুটবলটা তো মাঠের মধ্যে, মাঠের লড়াই থাকতে হবে, এই তো, মানে যেখানে নেটের যুগে সব ধরনের খেলা দেখার Right. সুযোগ হচ্ছে, সেখানে আপনার মাঠের ফুটবলটা যদি ওরকম তৃষ্ণা না মেটায় তাহলে তো টাফ। এইটা মানে আপনি ইউ হ্যাভ জাস্ট রাইট পয়েন্টে এসছেন। আমরা যতক্ষণ না পর্যন্ত স্টেডিয়ামে খেলাটাকে প্রাণবন্ত করে, আপনি যখন বাড়িতে বসে যদি আপনি খেলাটা দেখেন, দেখুন প্রিমিয়ার লিগের খেলা হচ্ছে কি, চ্যাম্পিয়ন্স লিগের খেলা হচ্ছে ঢাকাতে, আমরা যদি বাসায় বসে টেলিভিশনেও দেখি, আমরা কি চিত্র দেখছি, যে খেলার মাঠে প্লেয়াররা খেলছে, দুইটা টিম প্রাণবন্তভাবে তারা লড়াই করছে। যখন ক্যামেরাটা একটু গ্যালারির দিকে যাচ্ছে, হতাশাচিত্ত, গ্যালারি ফাঁকা। তো গ্যালারি যদি ফাঁকা হয়, মাঠের প্লেয়ারও কিন্তু অনুপ্রেরণা পাচ্ছে না। রাইট। তো সুতরাং আপনাকে গ্যালারি পূর্ণ করতে হবে। এখন গ্যালারি পূর্ণ করতে হলে কি করতে হবে, সেটা ইমরুল ভাই আছেন, আগামী দিনে আমরা বসবো, এই ফেডারেশনের একটা দায়িত্ব থাকবে। এবং যদি আমরা এটাকে প্রাণবন্ত করতে পারি, আমার ধারণা, যেহেতু বাংলাদেশের কর্পোরেট সেক্টর গত 40 বছর অনেক দূর এগিয়ে গেছে, আমার ধারণা আপনি স্পন্সর খুব একটা অভাব হবে না এটাকে সূত্রপাত শুরুটা করতে। বাট ইউ হ্যাভ টু স্টার্ট। এর পাশাপাশি যেটা ধারণা করা হয় যে লিগের দলগুলো, পেশাদার লিগের বা এজ লেভেল যাই বলি না কেন, লিগের দলগুলো যদি কর্পোরেট কোম্পানি থেকে দল করা হয়, যেটা আমাদের আগে যে ক্লাব কালচার ছিল, সেটা কিন্তু ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা এখনও কিন্তু গড়ে ওঠেনি। বিভিন্ন জন স্পন্সর হিসেবে বিভিন্ন কারো কাছে নেওয়া হয়, কিন্তু একটা কর্পোরেট লেভেলের কোনো কোম্পানির যদি একটা এরকম দল থাকে, তাহলে কিন্তু তাদের সব সাপোর্ট থাকবে, যেটা আপনি একাডেমির মধ্য দিয়ে একটা চিত্র তুলে ধরেছেন। মানে ধরেন আপনারই যদি টিম থাকে, তাহলে তো আপনার প্লেয়ার পাওয়ার কোনো প্রবলেম নেই, এই তো বিষয়টা। আপনি দেখেন ওই সময় মোহামেডান আবাহনীর যুগে বিজেএমসি একবার লিগ চ্যাম্পিয়ন হলো, তাই না? 2বার হয়েছে। দুবার বিজেএমসি কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল। তো বিজেএমসি কী ছিল? সরকারি কর্পোরেশন, বাট দে মেড ইট। আমাদের যশোর স্টেডিয়ামে ছোটোবেলায় আমরা দেখেছি জুট মিল যেগুলো ছিল যশোর খুলনা অঞ্চলে, অলমোস্ট এভরি জুট মিল হ্যাড এ টিম। এই জেজেআই, পিপলস, ক্রিসেন্ট, এরা কিন্তু খেলতো। জিকে প্রজেক্ট, ওটা সরকারের একটা প্রজেক্ট ছিল, গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট, সেচের প্রজেক্ট, তাদেরও একটা ভালো ফুটবল টিম ছিল। অর্থাৎ এটা যে শুধু পয়সার বিষয় তা নয়, এটা তো প্রাইড পার্টনার হিসেবে খেলতো তারা, মানে That's সবাই the চিন্তা point. করতো যে Right. একটা ফুটবল দল থাকলে প্রাইড পার্টনার হওয়া যায়। রাইট। তো সুতরাং ওই আবহাওয়াটা যদি আমরা আনতে পারি, আমার যেটা মনে হচ্ছে যে আপনি যদি পেরিফেরাল ফুটবলকে অ্যাক্টিভেট করেন, ঢাকার লিগগুলোকে আপনি করেন। আরেকটা জিনিস এটা আমি তো নন টেকনিক্যাল, হয়তো আমার একটা ধারণা, আমরা যদি বাইরের সাথে লিঙ্ক আপ করি, যদি ঢাকার স্টেডিয়ামে যদি আপনি দেখেন যে 2টা ইউরোপিয়ান টিম এসে খেলছে,
এরকম কিছু জিনিস। এবং দেখেন আপনি ঢাকার স্টেডিয়ামটা ফ্ল্যাট লাইট বন্ধ নাই, আজ 3-3.5 বছর ফ্ল্যাট লাইট জ্বলে না। তো আপনি যদি চ্যাম্পিয়ন লিগের কি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা বিকাল 3টার সময় দেন, তাহলে কতজন দর্শক যাবে? আর ওই খেলাটা যদি আপনি সন্ধ্যা 7টায় করতে পারেন ফ্ল্যাট লাইটে, আপনি কতটা দর্শক পাবেন এটা তো সহজেই অনুমান করা যায়। Right. সুতরাং এই যে ইনফ্রাস্ট্রাকচারের যে সেটব্যাকটা, এটাকে কাভার করতে হবে। কর্পোরেট সেক্টরকে আপনি তখনই টানতে পারবেন যখন আপনি এটাকে প্রাণবন্ত করতে পারবেন। ওকে, ইট ইজ ইন্টারচেঞ্জ। এবং আমার মনে হয় যে ওনাদের মতন লোক আছেন, কানন ভাইকে দেখলেন, আরও আমাদের স্টার ফুটবলার এই কমিটিতে আছেন। তো সব কিছু মিলে এই কমিটিটা একটা অ্যাসর্টেড কমিটি হয়েছে, আমার মনে হয় দে উইল ডু ওয়েল। অবশ্যই তাই। আমরা একটু এই নিয়েই কথা বলতে চাই। একটা বিরতির সময় হলো, বিশেষ করে আমরা দেখেছি কিছু কিছু টুর্নামেন্টের ক্ষেত্রে মানে দর্শকরা সাড়া দেন। যেমন কোটি টাকার সুপার কাপের একটা টুর্নামেন্ট ছিল, সেখানে দর্শক মানে অনেক পেয়েছি আমরা। এরকম আর কি ভাবনা হতে পারে সে নিয়েও কথা বলতে চাই। আর আপনার অবশ্যই আপনার একাডেমি নিয়ে তো জানার আগ্রহ আছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলার আড্ডা, স্বাগত আরও একবার। সঙ্গে আছে আব্দুল্লাহ হিরা, আর আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আছেন ইমরুল হাসান, বাফুফের সিনিয়র সহসভাপতি, আছেন নাসের শাহরিয়ার জাহেদি, বাফুফের নতুন সহসভাপতি। আমরা যেখানে ছিলাম, ইমরুল হাসান, আমরা ওই যে দর্শকের কথা বলছিলেন নাসির জাহিদি ভাই, দর্শকটা আমরা লিগের যে পেশাদার লিগের কথা যদি বলি, এই পেশাদার লিগের যে ভেন্যুটা ঢাকার বাইরে হয়, দর্শকটা মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়, ভালোই থাকে। তবু সেটা রমরমা হতে পারতো, টাইমের কারণে একটু কম বেশি হয়ে যায়। 1 ঘন্টা দেরিতে ম্যাচটা যদি গড়ানো যেত, দুপুরে 2:30-3টার দিকেও ম্যাচ গড়ায়। এটার একটা ব্যাপার আপনাদের অবশ্যই নজরে থাকবে কিনা। আর আরেকটা বিষয় যে কোনো টুর্নামেন্টের মধ্য দিয়ে দর্শক, ঢাকার মাঠের দর্শক ফেরানোর চেষ্টা করবেন কিনা? আসলে দর্শক প্রায় হচ্ছে খেলার প্রাণ। দর্শক বিহীন খেলা ঠিক প্রতিদ্বন্দ্বিপূর্ণ যেমন হয় না, ঠিক তেমনিভাবে এটা কারো দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় না। তবে গত কয়েক বছরের তুলনায় ইদানিং কিন্তু গত 2 বছরের বা 3 বছরের যদি আপনারা ঢাকার প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখে থাকেন, দর্শক সংখ্যা কিছুটা হলে কিন্তু বেড়েছে। আমি যদি উদাহরণস্বরূপ এবার ফেডারেশন কাপের কথা বলি, যেটা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছিল, মহড়া এবং বসুন্ধরা কিংসের খেলা, সে মধ্য দুপুর হলেও কিন্তু প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। তো আর আপনি যে মূল যে সমস্যাটা হয় আমাদের ভেন্যুগুলো, ঢাকার বাইরে যে সমস্ত ভেন্যুগুলো আছে, জাহিদিবা যেটা বললেন, আসলে কোনো ভেন্যুতে কিন্তু ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। তো একেবারে দুপুরবেলা কিংবা সেটা যদি ছুটির দিন না হয়, তাহলে কিন্তু দর্শকের পক্ষে মাঠে এসে খেলা দেখাটা একটু কঠিন হয়ে পড়ে। তো আমাদেরকে এই দিকটা যেমন নজর দিতে হবে, এবং এই দিকটা কিন্তু নজর দেওয়া বাফুফের দায়িত্বের চেয়ে আমি বলি জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে একটু দেওয়া উচিত। এই অবকাঠামোগত উন্নয়নগুলো কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদকেই করতে হবে। আর আমাদের যারা আমরা প্রিমিয়ার লিগ খেলে থাকি, আমাদের যে ক্লাবগুলো, সে ক্লাবগুলোর কিন্তু কিছু দায়িত্ব আছে দর্শককে মাঠে আনার জন্য। তারা যদি তাদের যে সমস্ত ভেন্যুগুলোতে খেলা হয়, সেখানে যদি তাদের একটা ফ্যান বেস তৈরি করে, কিংবা দর্শক ফ্যানদের নিয়ে বিভিন্ন কমিটি তৈরি করে, তাদেরকে নিয়ে মত বিনিময় করে, তাদেরকে মাঠে আসার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে আমার মনে হয় যে ওই সমস্ত ভেন্যুগুলোতে দর্শক বাড়বে। আর দর্শক বাড়লে খেলা প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই বাড়বে। আর প্রতিদ্বন্দ্বিতা যদি বাড়ে খেলার মানটাও বাড়বে। টুর্নামেন্টের আয়োজন প্রয়োজন মনে করেন কিনা? আসলে শুধু একটা টুর্নামেন্ট বা দুটো টুর্নামেন্ট দিয়ে কিন্তু দর্শক ওভাবে বাড়ানো যাবে না। হয়তো নির্দিষ্ট ওই দিনটাতে হয়তো দর্শক সমাগম বৃদ্ধি পাবে। সুপার কাপের কথা যদি বলে থাকেন, হয়তো ফাইনালের দিনটা দিয়ে দর্শক আসছে, কিন্তু শুধুমাত্র একটি দিনে দর্শক বাড়ুক আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই সামগ্রিকভাবে সকল খেলাতে দর্শকের যেন একটা অংশগ্রহণ থাকে। তো সেই জন্য কিন্তু ক্লাবগুলো, বিএফএফ এর পাশাপাশি ক্লাবগুলোর কিন্তু একটা দায়বদ্ধতা আছে। তারা কিন্তু তাদের সমর্থকদেরকে মাঠে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেটা বর্তমান ক্লাবগুলোর ক্ষেত্রে অনুপস্থিত। বাংলাদেশের প্রেক্ষাপটে মহারণ আবাহনী এমন পর্যায়ে আছে, তাদের সারা দেশে কিন্তু তাদের দর্শক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেই দর্শকগুলো মাঠে এসে খেলা দেখছে না। তারা কিন্তু ফুটবলের খবরটুকু রাখছে। তো মহারণ আবাহনীতে যারা পরিচালনা পর্ষদ আছেন, তাদের একটু দায়িত্ব নিয়ে এই দর্শককে মাঠমুখী করার জন্য তাদের সাথে যোগাযোগটুকু বাড়াতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে মাঠে এসে খেলা দেখার জন্য। এক্ষেত্রে আমি মনে করি ক্লাবগুলো একটা বিশাল ভূমিকা রাখতে পারে। অবশ্যই তাই। আরেকটি বিষয় যদি একটু বলি, যে মাঠের কথা বলা হয়, এটা ফ্লাড লাইটের কথা বলা হয়, এটা তো সব মাঠগুলোই আসলে সরকারের অধীনে, মানে তাদেরই মাঠ, আর সেখানে ফুটবলের জন্য হয়তো ব্যবহার করার সুযোগ করে দেয়। একটা কাজ করা যায় কিনা, বা আপনারা এইভাবে ভাববেন কিনা, টেস্ট কেস হিসেবে নেওয়া যায় কিনা, যে প্রতি বছর যদি আপনারা প্রতি সিজনে 2টা করে মাঠ
বা 4টা এই নেক্সট সিজনের জন্য 4টা মাঠকে তৈরি করলেন আধুনিক শেপে, লাইক ফ্লাড লাইট সহ। এইভাবে তো বাড়তে বাড়তে একটা সময় 6টা 8টা 10টাও হতে পারতো, সেটা তো শুরুই হয়নি। ধরেন ঢাকার মধ্যে আমরা যে মাঠটা পাই বঙ্গবন্ধু স্টেডিয়াম, এই মাঠটা আধুনিক মাঠ হিসেবে আমরা পেয়ে থাকি ফুটবলের জন্য, যদিও সংস্কার কাজে এখনও ঠিক হয়নি, অনেক দিন ধরে পড়ে আছে। তো এর বাইরে, ঢাকার বাইরে যে মাঠগুলো আছে সেখানে 2টা মাঠ তো আন্তর্জাতিক মানের হতে পারে, সিলেট যদিও একটু ব্যবহার করা যায় তবুও ওরকম না। তো এই ব্যাপারটা আপনারা দেখবেন কি না, যে সরকারের সঙ্গে বোঝাপড়া করে ফ্লাড লাইট এনশিওর করে 6টা মাঠ করলেন, 4টা মাঠ করলেন এই সিজনে, তারপরের সিজনে আরও একটা বাড়লো, এইভাবে এগিয়ে গেল। আসলে আপনি যেটা বলেন এটা একেবারে একটা সঠিক কথা বলেছেন। আমাদের বিগত বাফুফের ব্যর্থতার যদি কোনো একটা ব্যর্থতাকে আমি চিহ্নিত করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা দেন দরবারের মাধ্যমে আমরা ফুটবলের জন্য কোনো মাঠকে নির্দিষ্ট করতে পারিনি। এটা হচ্ছে বাফুফের প্রথম ব্যর্থতা আমার দৃষ্টিতে। তো ইতিমধ্যে আমার সাথে ক্রীড়া উপদেষ্টার কথা হয়েছিল, দেখা হয়েছিল। আমি ওনাকে বলেছি আপনারা যদি আমাদেরকে 4 থেকে 5টি বা 6টি মাঠ শুধুমাত্র ফুটবলের জন্য নির্দিষ্ট করে দেন এবং সেটাকে ফুটবলের উপযোগী করে গড়ে তোলেন, তাহলে হয়তো সেটা ফুটবলের জন্য সামগ্রিক অর্থে ফুটবল একটা বিশাল ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা। তো আমরা আশা করছি যে এবার আমরা যে কমিটি এসেছি সরকারের সাথে একটা ভালো সম্পর্কের ধারাবাহিকতায় আমরা হয়তো এবার 2-3টি মাঠ ফুটবলের জন্য নির্দিষ্ট করতে পারবো। সেটা যদি পারি সেটা অবশ্যই ফুটবলের ক্ষেত্রে একটা জাগরণ তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস। অবশ্যই। নাসির জাহিদি ভাই, আমি একটু পজিটিভলি বলবো নাকি, মানে অভিষেক হচ্ছে আপনাদের, সেই অভিষেকের মধ্য দিয়ে আপনারা বিভিন্ন কাজের মধ্যে প্রবেশ করবেন। তো আপনি কোন কোন কাজের ব্যাপারে আপনার মনে হয় যে আপনি ভালো কিছু দিতে পারবেন ফুটবলে, নাকি ওপেন থাকবে, সভাপতি যেখানে চাইবেন, যেটা কমন কথা হয়? না, এবার যেটা আমার ধারণা যে সভাপতি হয়তো চাইবেন যে আমরা তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতার লোকজন এসেছি, যেমন কানন ভাই বললেন উনি টেকনিক্যাল সাইডে কাজ করতে আগ্রহী, ইমরুল ভাই তো হি হ্যাজ এ ভার্সেটাইল এক্সপিরিয়েন্স, রাইট। তো আমার মনে হয় যার যেখানে অভিজ্ঞতা আছে এবং যেখানে কাজ করতে আগ্রহী, এই দুটোর সমন্বয় করে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সুচারুভাবে পালিত হয়। আমার কথা যদি আপনি বলেন, আমার তো অভিজ্ঞতা একাডেমি রান করায়, আর একাডেমির ছেলেরা আপনার বিভিন্ন ক্লাবের মাধ্যমে বিভিন্ন এজ গ্রুপে খেলেছে। তো এই দুইটা ক্ষেত্রে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। তো এই সংক্রান্ত কোনো কাজ যদি আমাকে দেয়া হয় হয়তো সেটা আমার জন্য সহজতর হবে। তবে সেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, তিনি হয়তো আলাপ আলোচনা করেই সেগুলো ঠিক করবেন, এবং এগুলো হয়তো কালকেও করতে পারেন বা হয়তো পরেও হতে পারে। তো দ্যাট উইল সি, এবং যে দায়িত্বটা অর্পিত হোক আমাদের চেষ্টা করতে হবে সেটা সুষ্ঠুভাবে পালন করা। সেখানে একাডেমির প্রশ্নে যদি বলি, একাডেমি তো ডেভেলপমেন্টের একটা বড় পার্ট, মানে একাডেমি ডেভেলপমেন্ট থেকেই, কমিটি থেকেই এটা দেখা হয়। লাস্ট টাইমে আমরা দেখেছি কিছু কিছু ডেভেলপমেন্ট এলিট একাডেমি আছে বিএফএফের। তো আপনার যে একাডেমি আছে সেই একাডেমির মানে পরিধি কেমন, সেই প্রসঙ্গে যদি একটু বলতে বলি, যে আপনার একাডেমিটা কবে স্টার্ট করেছিলেন এবং সেই পরিধিটা এখন কোন পর্যায়ে আছে? এটা 2011 সালের মে মাসে আমরা শুরু করি, এবং তখন আমরা শুরু করেছিলাম, আমাদের সামর্থ্য অতটা ছিল না। তা আমরা একটা হাই স্কুলের, যশোরে হামিদপুরে একটা হামিদপুর হাই স্কুলের মাঠটাকে আমরা নিয়েছিলাম স্কুল অথরিটির সাথে কথা বলে। বাৎসরিক তারাও খুব আমাদের প্রতি খুব আন্তরিক ছিলেন, খুবই উৎসাহ দিয়েছেন। বাৎসরিক একটা নামমাত্র লিজিং ফি দিয়ে আমরা ওই স্কুলের মাঠে আমাদের প্রথম ব্যাচ, কয়েকটা ব্যাচের স্টুডেন্টরা তারা ওখানে স্কুল আওয়ারের আগে এবং পরে প্র্যাকটিস করত। তো এইভাবে আমরা খুবই সীমিত আকারে এটা শুরু করি 11 সালে। এখন আপনি বলতে পারেন এটা একটা পরিপূর্ণতা পেয়েছে। আমাদের এখন 60 বিঘার উপরে জমি, 20 একরের উপরে। আমাদের নিজস্ব পুকুর আছে যেখানে সুইমিংয়ের জন্যে, ওইভাবেই ডিজাইন করা। আমাদের নিজস্ব মাল্টিপারপাস বিল্ডিং রয়েছে যেখানে অডিও ভিডিও ক্লাসরুম থেকে খেয়ে সবকিছু করার মতো, মানে জিমনেশিয়াম রয়েছে। আমাদের 2টা ফিল্ড রয়েছে, আরও 2টা আমরা এখন ডেভেলপ করছি। তো এখন ফেব্রুয়ারি থেকে আমরা 240টা স্টুডেন্টকে আমাদের হোস্টেলে রাখতে পারবো। তো যার ফলে এখন আপনি বলতে পারেন এটা একটা পরিপূর্ণতার দিকে যাচ্ছে। তো এই একাডেমির মানে এই কনসেপ্ট থেকে
মানে কি মনে হয় যে একাডেমি কি শুধু এই সাবসিডি দেওয়ার প্রতিষ্ঠানই হতে পারে নাকি মানে মোটামুটি একটা লাভজনক বা একটা বিজনেস হতে পারে, সেইটা যদি বলতেন মানে এটা। মানে আমাদের ফুটবল একাডেমিটা এখনও যারা স্টুডেন্ট আসে তাদের কাছ থেকে কোনো এই ফুটবল একাডেমি বাবদ কোনো টাকা পয়সা এ পর্যন্ত নেওয়া হয়নি। তারা যে স্কুল কলেজগুলোতে আমরা পাশে আমাদের এগ্রিমেন্ট আছে পড়ে, সে বাবদ আমরা 500 থেকে 1000 টাকা তাদের টিউশন ফি বা এটা যাবত নেওয়া হয়। এখন এটাকে আমরা সাস্টেনেবল করতে হলে আস্তে আস্তে তো সাবসিডিটা কমিয়ে আনতে হবে। আমরা এগুলো নিয়ে ভাবছি ইন ডিফারেন্ট ওয়েজ। এবং তো এই যে আপনি কর্পোরেট সাপোর্টের কথা বললেন, আমাদের একাডেমি তো রেডিয়েন্ট ফার্মার থেকে নিয়মিত তাদের সাপোর্টে এটা গড়ে উঠেছে। তো এইভাবেই একাডেমিগুলো যদি গড়ে ওঠে, সেখানে ফুটবলের ইয়াং বাচ্চাদেরকে নিয়ে আপনি যদি ডেভেলপ করেন, দ্যাট ইজ দ্য ওয়ে উই ক্যান ডেভেলপ। যে কারণে আমি যেটা বলছি যে ইমরুল ভাই ভালো জানবেন, যদি সম্ভব হয় আমাদের বিভাগীয় লেভেলে সরকারি বা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আমরা যদি একটা করে ফুল ফ্লেজড একাডেমি করতে পারি, আর আরও পার্টিনেন্ট হয়ে গেছে আমাদের নারী ফুটবলারদের জন্য একটা ডেডিকেটেড একাডেমি যত শীঘ্র আমরা করতে পারি, তত আমরা তাদের জন্য আগামী চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে অবশ্যই তাই। আরও একবার বিরতি নিতে হচ্ছে, বিরতির পর একটু জানতে চাইবো যে দুজনের কাছেই জানতে চাইবো যে নারী ফুটবলারদের যে পুরস্কারের ব্যাপারটা মনে হচ্ছে যে অনেক কিছু ওয়েট করছে, একটু যদি আমরা দর্শককে জানাতে পারি। দর্শক, আরও একবার বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলার আড্ডা, সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা, আমার সঙ্গে আছেন ইমরুল হাসান, নাসের, শাহরিয়ার জাহেদি। আমরা যেখানটায় মানে শেষ পর্বে আমরা ইমরুল ভাই একটু জানতে চাই যে নারী ফুটবলের এই চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে, সাব চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে সেকেন্ড টাইম, যদিও ফার্স্ট টাইমে সেটা আরও বড় ধরনের সাড়া ফেলেছিল, এবার ব্যাক টু ব্যাক সেটাও অনেক বড় কীর্তি যে আমরা সেই অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছি। তো এবার ফুটবলের মানে ফুটবল ফেডারেশন থেকে এক ধরনের ডিক্লারেশন ওয়েট করছে যে নারী ফুটবলাররা হয়তো জানতে চায় যে ফুটবল ফেডারেশন আসলে কী দেওয়ার জন্য প্রস্তুত আছে। নারী দল এবার পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো, এটা অবশ্যই আমাদের ফুটবলের জন্য একটা বড় পাওনা প্রাপ্তি। তো ফেডারেশন চেষ্টা করবে তার সাধ্যমতো করার জন্য, এবং ফেডারেশনের যে আর্থিক সচ্ছলতা সেটার উপরও আমাদের একটা চিন্তাভাবনা আছে যে সেই সক্ষমতার উপর ভিত্তি করে আসলে পুরস্কারটা আমরা হয়তো কালকে ঘোষণা করবো ইসি কমিটির মিটিংয়ের মাধ্যমে। তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি যে পুরস্কারটা একটা সম্মানজনকই হবে। মানে সেই সম্মানটা কি আর্থিক দিক দিয়ে আগাবে, নাকি সম্মানজনক তো একটা ক্রেস্ট দিয়ে বা কোনো একটা ব্যক্তিত্বের অংশগ্রহণের মধ্যে দিয়েও সম্মানজনক হয়? আর্থিক সম্পদ অবশ্যই, যেহেতু এখানে যারা আমাদের নারী ফুটবলার আছে তাদের আর্থিক অবস্থা যদি আমরা বিবেচনা করি, তারা হয়তো আর্থিক সহায়তা পেলে তাদের জন্য বেশি সেটা উপকার আসবে। তো আমরা আর্থিক সাহায্যর কথা বা আর্থিক বোনাস প্রদানের কথা চিন্তা ভাবনা করছি, এবং সেটা একটা ভালো পরিমাণই হবে ইনশাল্লাহ। আমি একটু ব্যক্তিগতভাবে জানতে চাই, আপনি তো এই কমিটিতে যুক্ত হয়েছেন সবে, মানে সেই জায়গায় এরকম একটা সাকসেস আসছে, সেটাও একটা ব্যাপার। সব মিলে আপনার পরিবার, বন্ধুবান্ধব অনেককে আপনার বলতে হয়েছে যে আমি তো এই দায়িত্ব পেয়েছি, বাট নারীরা আমাদের মানে গর্বিত করেছে, মানে সাধারণ মানুষ হিসেবেও গর্বিত করেছে, পাশাপাশি এই দায়িত্বে থাকার কারণে আরও বাড়তি মানে ব্যাপার। তো আপনার প্রতিষ্ঠান থেকেও কি কোনো কিছু ভাববে এদেরকে নিয়ে, বা আপনি ব্যক্তিগতভাবেও কি ভাববেন কিনা? মানে বলতে হবে না কি ভাববেন, বাট এরকম প্ল্যান আছে কিনা? অবশ্যই তো থাকা উচিত এবং আছে। বিষয়টা হলো কি যে মেয়েরা যে পারফরমেন্সটা করেছে সারা দেশকে গর্বিত করেছে, আর আমাদের প্রতিষ্ঠানটা তো ফুটবলকে নিয়েই আছে, রাইট। এবং আপনি যশোর একাডেমিতে গেলে, আমাদের শামসুলহুদা ফুটবল একাডেমিতে গেলে আপনি বুঝতে পারবেন যে রেডিয়েন্ট কতটা উদার হস্তে ওখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট, এবং সেটা আমরা এখন না বলি না, কিন্তু একটা জিনিস আপনি বলতেই পারেন, যেমন আমি আপনার কাছ থেকে তথ্য পাচ্ছিলাম যে নারীদের একটা উইন্ডো চালু করছেন একাডেমিতে, সেটাও তো নারীদের কন্ট্রিবিউশনের একটা বড় অংশ হবে। না, ওটা তো আমরা করতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের ফুটবল একাডেমিতে এতদিন তো ছেলেরা ছিল, রাইট। আমরা গত বছর থেকে ভাবছিলাম যে আমরা মেয়েদের জন্য একটা স্পেস তৈরি করব। তো এটা আমরা হয়তো আগামী বছরের কাজে হাতে 1 থেকে 2 বছর আমাদের লাগবে হোস্টেলটা ডেভেলপ করতে। আমরা ওদের জন্য আলাদা হোস্টেল এবং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারলেই
আশা করছি ওখানে আমরা মেয়েদেরকেও নিয়ে আমরা ট্রেন আপ করতে পারবো। সেটা তো একটা বড় মানে দ্যাট উইল বি ভালো লাগা হবে নারীদের অবভিয়াসলি, জন্য। সেটা তো একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন হবে পুরো একটা জিনিস করেছে। আর একটা জিনিস মানে এরকম ভাবেও ভাবা যায় কিনা যে এই নারীরা শুধুমাত্র খেলার মধ্য দিয়ে ক্যাম্পের মধ্য দিয়ে কিন্তু আটকে থাকে, এই নারীদেরকে মানে লাইক কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া যায় কিনা, লাইক কোনো নারী ফুটবলার কোনো কর্পোরেট ওয়ার্ল্ডের গর্বিত অ্যাম্বাসেডার হয়েও তো থাকতে পারে, সে ব্যাপারেও তো কাজ করার সুযোগ রয়েছে যে শুধুমাত্র আমরা কেন ফেডারেশন থেকে আর্থিক সংগতি বাড়াতে হবে, এভাবে একটা প্রত্যেকের আলাদা আলাদা প্রেজেন্টেশন করে কর্পোরেট ওয়ার্ল্ডে তো ছেড়ে দেওয়া যায় যে তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা যেতে পারে। আমি সেদিনকে ফেডারেশনে ওদের সকলের সাথে আমরা দেখা করেছিলাম, ইমরুল ভাইও ছিলেন, আমাদের সভাপতি মহোদয় ছিলেন, আমরা হোল এক্সিকিউটিভ কমিটি ছিলাম বলতে গেলে। আমি ওদের ভিতরে যে স্পৃহাটা দেখলাম, ওদের যে কনফিডেন্স লেভেল, আমি বলতে পারি যে কর্পোরেট সেক্টরে তারা কিন্তু সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করতে পারে। অ্যান্ড ইট ডিপেন্ডস যে কোন কোম্পানি বা কোন অর্গানাইজেশন তাদেরকে কিভাবে কাজে লাগাবে। বাট এরা কিন্তু কাজের মেয়ে, এদের ভিতরে কনফিডেন্স আছে, এদের ভেতরে ওপেননেস আছে, তারা খুব আউটস্পোকেন এবং ভালো। তো সুতরাং আমার মনে হয় আপনি যে কথাটা বলেছেন যে নানানভাবে তারা কর্পোরেট সেক্টরের সাথে সংযুক্ত হতে পারে, এটা তাদের ক্যারিয়ারও একটা প্রগ্রেশন হবে এবং অন্যদের জন্য একটা অনুপ্রেরণা হবে। অবশ্যই একটা মফস্বলে মেয়েও উৎসাহিত হবে যে ঠিক আছে আমি যদি খেলে যেতে Exactly পারি, তাই, যে আমি এরকম পার্টনার হলে Right. ন্যাশনাল পার্টনার হলে আমি কত জায়গায় ইনভলভ হতে পারি, সেটা আপনাদেরও কিন্তু দায় রয়েছে কর্পোরেট ওয়ার্ল্ডে তাদের প্রেজেন্টেশন তৈরি করে পাঠিয়ে দেওয়া, মানে এটা কিন্তু বড় ধরনের একটা ব্যাপার হতে পারে। আমাদের ইমরুল যেমন ভাই? দায় আছে, আপনাদের মিডিয়ারও কিন্তু কিছু দায় আছে। আপনারা মিডিয়া চাইলে কিন্তু খুব সহজে, আমরা যত সহজে কর্পোরেট পর্যায়ে পৌঁছাতে পারবো, আপনার মিডিয়ার মাধ্যমে কিন্তু মেয়েরা আরও সহজে পৌঁছাতে পারবে। সুতরাং আপনাদের কিন্তু কিছুটা দায় বা দায়িত্ব যেটা বলেন কিছুটা রয়ে গেছে। আমরা তো মানে আমাদের দায়টা আপনার কাছ থেকে মানে শুনে আমরা অবশ্যই এটা নিলাম, কিন্তু আপনাদের ব্যাপারে কিন্তু আরও ইজি অ্যাক্সেস করা দরকার, মানে সবাই যাতে আপনাদের মুখপাত্র হিসেবে পায়, তাহলে তথ্যটা তো সঠিক পেতে পারে, এটাও কিন্তু একটা সমস্যা হয়। আপনার কোশ্চেনটা ঠিক বুঝে মানে উঠতে পারি না। আমাদের মুখপাত্র হিসেবে আপনাদেরকে সবসময় মানে ইজি অ্যাক্সেস, মানে আপনাদেরকে যাতে ঠিকভাবে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা ল্যাকিংস বা ঘাটতি বিগত সময় দেখেছি, যে কারণে অন্যরা অনেক কথা বলার সুযোগ পেয়েছে। আসলে জানি না আপনি কোন প্রেক্ষাপটে এই ধরনের কথাগুলো বলছেন। তো আমার মনে হয় যে এবার আমরা যে 20 জন, এখন পর্যন্ত একজন হয়তো আসবেন, এসছি নির্বাচিত হয়, সকলের সাথে আমরা কথাবার্তা বলে যেটাকে বুঝেছি, আমার মনে হয় যে সকলের কাছে আপনাদের অন্তত মিডিয়ার তো ফ্রি অ্যাক্সেস আছে, যেটা আমার কাছে অবশ্যই। মনে হয়। অনেক ধন্যবাদ দুজনকে, একেবারে সময় শেষ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে, সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।